আসে। জীবন এক গরিব দুধওয়ালা ছিল। ও গ্রামে ঘুরে ঘুরে দুধ বিক্রি করত। দুধ নেবে? দুধ, গরুর দুধ, টাটকা দুধ। দাদা 1 লিটার দুধ দিয়ে দিন। গ্রামের অনেক লোক জীবনের থেকে দুধ কিনত, আর দুধ বিক্রির টাকায় জীবনের পরিবারের দিন কাটত। কিন্তু জীবনের স্ত্রী রাধা সব সময় তাকে নতুন গরু কেনার জন্য পরামর্শ দিত। আমাদের গরুর বয়স হয়ে গেছে, ও আর বেশি দুধ দিতে পারে না। তুমি একে বিক্রি করে নতুন গরু কিনে নেওয়া উচিত, যাতে তোমার উপার্জন আরো বেশি হয়। তোমাকে কতবার বলেছি যে এই গরু বিক্রির কথা বলবে না। এই গরুটা আমাকে আমার মা এনে দিয়েছিলেন আর বলেছিলেন একে ভালো করে যত্ন করতে। এ শুধু একটা গরুই নয়, ও আমার পরিবারের একজন। রাধা, ঠিক আছে, কম করে তুমি এমন টাকা তো জমাতে চেষ্টা করতে পারো যাতে আমরা একটা নতুন গরু কিনতে পারি। হ্যাঁ, আমি চেষ্টা করছি। জীবন তার গরুকে খুব ভালোবাসতো। ও তার গরুর খুব খেয়াল রাখতো। ও নিজের হাতে তাকে খাওয়াতো আর ওর সঙ্গে কথাও বলতো। গরু মাতা, তোমার সাথে আর একটা গরু আসবে। তুমি তাকে তোমার বন্ধু করে নিও। ঠিক বলতে পারছি না যে কবে আসবে, কিন্তু আমি টাকা জমাচ্ছি। আশা করি তাড়াতাড়ি এসে যাবে। তুমি আমার উপর তোমার এই দয়া জারি রেখো। এখন জীবন আশেপাশের গ্রামেও দুধ বিক্রি করতে যেতে লাগলো। সব দুধ বিক্রি করে ফিরতো। বেশি যে পয়সা রোজগার হতো সেটা একটা ভাঁড়ে জমাতে লাগলো। আমাদের নতুন গরু খুব তাড়াতাড়ি আসবে। হ্যাঁ, এসে যাবে। কয়েক মাস কেটে গেল, আর জীবন এখনো দুধ বিক্রি করে টাকা রোজগার করত। একবার জীবনের গরুর শরীর খারাপ হয়ে গেল। এর আবার কি হলো? জানি না, কালও তো ঠিক ছিল, কিন্তু এখন খাবার খেলেই বমি করছে। হে ভগবান, আমি এখনই ডাক্তার দেখে আনছি। জীবন দৌড়ে পশু চিকিৎসকের কাছে গেল আর তাকে ওর বাড়িতে নিয়ে এলো। এই দেখুন ডাক্তারবাবু, আমার গোমাতা কিছুই খাচ্ছে না, শুধু বমি করছে। মনে হচ্ছে এর পেট খারাপ হয়েছে আর তাই খুব দুর্বল হয়ে পড়েছে। এই সমস্যা কতদিন ধরে হচ্ছে? কাল রাতেও তো গোমাতা ঠিকই ছিল, মাত্র একদিনেই এই অবস্থা। এ তো বেশ চিন্তার কথা। আমি কিছু ওষুধ দিয়ে দিচ্ছি, দেখি কি পরিবর্তন হয়। ঠিক আছে। ডাক্তার গরুকে ইনজেকশন দিলেন আর কিছু বড় বড় গুলি গোমাতার মুখের ভেতরে দিয়ে দিল। ডাক্তারবাবু, আমার গোমাতা কবে ঠিক হয়ে যাবে? কিছু বলতে পারছি না। গরুর বয়স হয়ে গেছে। ওষুধ যদি ঠিক মতো কাজ করে তাহলেই তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আমি কাল সকালে আবার এসে দেখে যাব। ঠিক আছে ডাক্তারবাবু। ডক্টর চলে গেলেন আর জীবন সারা রাত ধরে তার গোমাতার পাশেই বসে রইল। হঠাৎ রাতে তার গোমাতা কাঁদতে লাগলো। কি হলো গোমাতা, কি হলো? জীবনের গোমাতার চোখের জল বন্ধই হচ্ছিল না। জীবন কিছুই বুঝতে পারছিল না। সে তার গরুকে জড়িয়ে ধরল আর কাঁদতে কাঁদতে কখন যে গোমাতার দম বেরিয়ে গেল। যখন গোমাতা শ্বাস নেওয়া বন্ধ করে দিল, তখন জীবন হতবাক হয়ে গেল। না! ও জোরে জোরে কাঁদতে লাগলো। রাধা দৌড়ে এলো। আমার গোমাতা চলে গেল। রাধা, আমার গোমাতা চলে গেল। রাধা এটা আগেই আন্দাজ করেছিল। গরুর বয়স হয়েছিল, কিন্তু জীবনের কাছে তার গরুই ছিল সবকিছু। গোমাতার মৃত্যুতে জীবন গভীর শোক পেল। জীবন তার খাওয়া দাওয়া ছেড়ে দিল। ওর কোনো কিছুতেই মন বসছিল না। এটা তো হবারই ছিল। তুমি তোমার গরুকে খুবই ভালোবাসতে, সেটা আমি জানি, কিন্তু ও এখন এই দুনিয়াতে নেই। কিন্তু আমরা তো আছি। আমাদের বেঁচে থাকতে গেলে কিছু না কিছু তো করতেই হবে। আমাদের অন্য গরু কিনতে হবে। ঠিক আছে। রাধা ভাঁড়টা আনলো আর সেটাকে ভেঙে ফেললো আর টাকা গুনতে লাগলো। এখানে তো মাত্র 2000 টাকা। এত কম টাকায় গরু কোত্থেকে আসবে? আমি কিছুই জানি না। আমার সবকিছু তো আমার গরুই ছিল। এখন ভগবানের যেটা ইচ্ছে হবে। হে ভগবান!
রাধা বুঝতেই পারছিল না যে এখন সংসার চলবে কি করে। ও ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলো, প্রভু আপনি তো কিছু একটা চমৎকার করুন প্রভু। রাতে শুতে যাবার আগে জীবন গোয়াল ঘরে এলো। সে তার গোমাতাকে স্মরণ করতে লাগলো। এখানে আমার গোমাতা শুয়ে থাকতো, আর এখানে আমি ওর সঙ্গে খাবার জন্য জল ভরে রাখতাম। আজ তো ও নেই, আর জলের পাত্রটাও খালি। ভগবান, আপনি আমার গোমাতাকে কেন নিয়ে নিলেন? জীবন আবার উদাস হয়ে পড়ল আর বাড়ির ভেতরে চলে গেল। জীবন আর রাধা শুয়ে পড়ল, আর জীবনের স্বপ্নে তার গোমাতা এলো। জীবন, তুমি আমাকে খুব যত্ন করেছো, এখন আমি নেই, কিন্তু সারা জীবন তোমার দুধ কম পড়বে না। জীবনের স্বপ্ন শেষ হতেই হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টির আওয়াজে রাধার ঘুম ভেঙে গেল। এই মরশুমে বৃষ্টি? রাধা জানালা দিয়ে উঁকি মেরে দেখলো বাইরে বৃষ্টি পড়ছে, কিন্তু এই বৃষ্টি একটু অন্যরকম। জলের রং সাদা ছিল। এটা কেমন বৃষ্টি আবার? রাধা জীবনকে ডেকে দিল। দেখো না, সাদা রঙের বৃষ্টি হচ্ছে। কি? জীবনও জানালায় উঁকি মারলো, আরো চমকে গেল। এটা সাদা রঙের নয়, এটা দুধের বৃষ্টি। দুধের বৃষ্টি? গোমাতা আমার স্বপ্নে এসেছিলেন আর বললেন জীবনে আমার দুধ কম পড়বে না। হে ভগবান! কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গেল, আর তখন রাধা আর জীবন বাইরে এসে দেখলো যে বাইরে রাখা সব বাসন আর জলের পাত্রে দুধ ভরে গেছে। এতগুলো দুধ! গোমাতা আমাদের জীবন ভরিয়ে দিল। ধন্যবাদ গোমাতা। জীবন সব দুধ একসাথে করে গ্রামে বিক্রি করতে লাগলো। দুধ নেবে? দুধ, গরুর দুধ, টাটকা দুধ। গ্রামবাসীরা সব সময়ের মতো জীবনের কাছে দুধ কিনলো, কিন্তু যখন কোনো রোগী ওই দুধটা খেলো, তার রোগ সেরে গেল। দেখো বৌমা, আমার এই বাতের ব্যথাটা ঠিক হয়ে গেল। আমার ফ্র্যাকচারও ঠিক হয়ে গেছে মা। গ্রামবাসীরা চিন্তিত ছিল। জীবনের দুধ গ্রামবাসীদের কাছে অমৃত হয়ে গেল। পরের রাত আবার দুধের বৃষ্টি হলো। সব বাসন আর ট্যাঙ্কি দুধে ভরে গেল, আর সকাল হতেই লোকেরা দুধের জন্য লম্বা লাইন লাগালো। বাবা, শুনেছি তোর দুধে অসুখ ঠিক হয়ে যায়, আমাকেও একটু দুধ দিয়ে দে। এই নিন মাসিমা। দূর দূর থেকে লোক জীবনের দুধ কিনতে আসতে লাগলো। একদিকে জীবনের উপার্জন বেড়ে গেল, আর অন্যদিকে এই অমৃত দুধ খেয়ে লোকেরাও ভালো হতে লাগলো। জীবনের গোমাতা জীবনের জীবন ভরিয়ে দিল দুধের বৃষ্টি দিয়ে। সোনু একজন ফেরিওয়ালা ছিল। ও লোকেদের পুরনো জিনিস নিয়ে বিক্রি করত। ওকে বাধ্য হয়ে এই কাজ করতে হতো। সবাই এত ভালো ভালো জামা কাপড় পরে, কে জানে কবে আমি ভালো জামা কাপড় পরতে পারবো। আমি তো শুধু সারাদিন পুরনো জিনিস বিক্রি করতে বেরিয়ে পড়ি। একদিন ও দেখে রাস্তায় আম বিক্রি হচ্ছে, যা দেখে ওর জিভে জল চলে আসে। ও দোকানদারের কাছে যায়। দাদা, একটা আমদানি না, খুব খিদে পেয়েছে। একটা আমের দাম 30 টাকা, দে 30 টাকা। আমার কাছে তো টাকা নেই। তো আমার কাছেও আম নেই, চল যা এখান থেকে। দোকানদার ওকে ধাক্কা মেরে ওখান থেকে বের করে দেয়। সোনু খিদের চোখে আমগুলো দেখে ওখান থেকে চলে যায়। যেতে যেতে ও একটা পার্কে চলে আসে। ওখানে প্রকাশ আর অনিল নামে দুজন ছেলে আম খাচ্ছিল। এ ভাই, দেখ আমার বাবা কি ভালো আম এনেছে। আরে বা, আমগুলো তো দেখতে খুব ভালো বলে মনে হচ্ছে। চল তাড়াতাড়ি বের কর, আমরা খাই। এটা কোনো সাধারণ আম না, খুবই স্পেশাল আম। অনেক দামও নিশ্চয়। অনেক দাম। আমার বাবা বাইরে থেকে আনিয়েছে। আমার আম খেতে খুব ভালো লাগে, তাই জন্য। আম খেতে তো আমারও খুব ভালো লাগে, আর ধৈর্য ধরতে পারছি না। চল তাড়াতাড়ি আম বের করে দে, খেয়ে নি। অনিল আর প্রকাশ আম খাচ্ছিলই, তখনই ওখানে সোনু চলে আসে আর ওদের আম খেতে দেখে ওর জিভ লক লক করতে থাকে। আরে ওই ফেরিওয়ালাকে দেখ,
আমাদের আম খেতে দেখে কেমন লোভ দিচ্ছে। চোখ চনাপড়া করে কি দেখছিস? আম কখনো দেখিসনি নাকি? খাবি নাকি আম? সোনু মাথা নেড়ে হ্যাঁ বলে। ওরা ওকে আম দিতে যায়। যেই সোনু এগিয়ে আসে ওরা আম ফিরিয়ে নেয়, আর সোনু আম নেয়ার লোভে মুখ থুবড়ে পড়ে যায়। এসেছে কোথা থেকে আম খেতে? ক্ষমতা আছে তোর? ক্ষমতা তো হাঁটুতেই নেই। কত দামি আম, এর গন্ধ শোকাও তোর উচিত না। প্রকাশ আর অনিল ওকে নিয়ে হাসাহাসি করে। সোনু কষ্ট পেয়ে ওখান থেকে বেরিয়ে যায় আর কাঁধে ওর বস্তা ঝুলিয়ে হাঁটতে থাকে। যেতে যেতে ও একজন সাধু মহারাজকে দেখে যে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। ও ওনাকে দেখে ওনার কাছে দৌড়ে যায়। মহারাজ, কি হয়েছে? আপনি অজ্ঞান হয়ে গেলেন কিভাবে? আমার ওনাকে জল খাওয়ানো উচিত। সোনু দৌড়ে দৌড়ে পাশের নদী থেকে জল নিয়ে আসে আর সাধু মহারাজের মুখে ছিটিয়ে দেয়, আর সাধু মহারাজের জ্ঞান ফিরে আসে। সোনুকে ওনার কাছে দেখে সাধু মহারাজ ওনাকে বলে, কে তুমি? আর এখানে কি করছো? আর আমি মাটিতে পড়ে গেলাম কিভাবে? আমার কিচ্ছু মনে নেই। সাধু বাবা, এত গরমের জন্য আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আমি পাশের নদী থেকে জল এনে আপনার উপর ছিটিয়ে দিলাম আর খাওয়ালাম, তার জন্যে আপনার জ্ঞান ফিরে এলো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাবু, যে তুমি আমার সেবা করেছো। মহারাজ, এটা তো আমার কর্তব্য ছিল। কিন্তু তোমার এত হতাশ মনে হচ্ছে কেন? তোমাকে কি কেউ কিছু বলেছে? সোনু সাধুকে সব কথা বলে দেয় আর নিজের আম খাওয়ার ইচ্ছা ওনাকে জানায়। সাধু সোনুর কথা শুনে ওকে আশ্বাস দেয় আর বলে, সোনু, তুমি আমাকে সাহায্য করেছো। আমি তোমার এই কমণ্ডলটা দিচ্ছি, এতে আমরস বেরোবে। তুমি ওটা যতবার উল্টাবে ততবার আমরস পাবে। এখন তুমি যতবার চাইবে আর যত চাইবে আমরস খেতে পারবে। সাধু সোনুকে কমণ্ডল দিয়ে দেয়। কমণ্ডল সোনু খুব খুশি হয়ে যায় আর ইচ্ছা মতো আমরস খেতে থাকে। ওর সঙ্গে সঙ্গে ও আরো গরিব লোকদেরও আমরস খাওয়ায়, যারা আমরস খাওয়ার সামর্থ্য ছিল না। একদিন যখন সোনু কমণ্ডল থেকে আমরস বের করে খাচ্ছিল আর ওর বন্ধুদের খাওয়াচ্ছিল, তখন অনিল আর প্রকাশ ওকে দেখে। প্রকাশ, এটা তো ওই ছেলেটা, তাই না? যাকে আমরা আম খেতে দিইনি আর ওকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছিলাম। ও তো সেই ফেরিওয়ালা, তাই না? হ্যাঁ, ওই তো। কিন্তু ও তো ফেরিওয়ালা ছিল, ওর কাছে এত দামি আমরস কোথা থেকে আসছে? আর এত আমরস যে আরো বাকি বাচ্চাদেরও খাওয়াচ্ছে, এটা তো জানতে হবে ভাই। অনিল আর প্রকাশ লুকিয়ে লুকিয়ে দেখে আর কামণ্ডলের আমরস সে রহস্য জেনে যায়। আচ্ছা, তো ওর আমরসের এটাই রহস্য। ওই কমণ্ডলটা আমরা চুরি করে নেব আর তারপর দেখব এই আমরস কিভাবে খায়। অনিল আর প্রকাশ সোনুর চোখে আড়ালে ওই কথাগুলো চুরি করে নেয় আর পাহাড়ে গিয়ে লুকিয়ে পড়ে। ওখানে ওদের দুজনের মধ্যে ঝগড়া লাগে যে কে ওই কমণ্ডল থেকে আমরস বের করবে। এই প্রকাশ, এই কমণ্ডলটা দে, আমরস বের করে খায়। আমি কেন কমণ্ডল দেবো? আমার হাতে যখন কমণ্ডল আছে তাহলে আমরস তো আমিই খাবো। না না না, কমণ্ডল থেকে তো আমরস আমি বের করে খাবো। সাহস থাকলে আমার থেকে নিয়ে দেখা। আমরসের কমণ্ডল আমার কাছে আছে, আর কমণ্ডল চুরি করার জন্য বেশি খেটেছিলাম, তাই কমণ্ডল আমরস আমার। আমি তোকে একটুখানি দিয়ে দেবো খুনি। প্রকাশ আর অনিল ওই কমণ্ডল নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করতে শুরু করে। তখনই কমণ্ডল ওদের হাত থেকে পড়ে যায় আর আমরস বাইরে বেরিয়ে যেতে থাকে। যতবার ওটা পাহাড়ে ধাক্কা খায় ততবার কমণ্ডল থেকে আমরস বেরোতে থাকে, যার জন্য ওখানে বন্যা হয়ে যায়। আমি বলেছিলাম না কমণ্ডল আমাকে দিয়ে দে, আমি ওটা থেকে ভালোভাবে আমরস বের করে নিতাম, কিন্তু তুই তো আমার কথা শুনিসই না। এখন যতবার এটা পাহাড়ে ধাক্কা খাবে ততবার এটা থেকে রস বেশি বেশি আমরস বেরোবে। এইভাবে যদি বেরোতে থাকে তাহলে আমরসে বন্যা হয়ে যাবে।
আমি কিভাবে জানবো যে এটা জাদু এত হবে যে বন্যা হওয়ার মতো পরিস্থিতি হবে? আস্তে আস্তে পুরো গ্রাম আমরসের মধ্যে ডুবে যায়। সবাইকে ওই আমরসে সাঁতার কাটতে দেখা যায়। সবার বাড়িতে আমরস ঢুকে যায়। যখনই সোনু আমরসের বন্যার কথা জানতে পারে, ও ওই কমণ্ডলকে খুঁজতে বেরিয়ে পড়ে। ও বন্যায় ভেসে থাকা কমণ্ডলের কাছে পৌঁছে যায়। এই কমণ্ডলের আমরসে তো বন্যা হয়ে গেছে। যেভাবেই হোক এই বন্যাকে আমার ঠিক করতেই হবে, নয়তো সব কিছু তছনছ হয়ে যাবে। সোনু ওই কমণ্ডল নিজের হাতে নেয় আর কমণ্ডলকে বলে, কমণ্ডল কমণ্ডল, এই আমরসকে নিজের ভেতরে আবার ঢুকিয়ে নাও। যদি তুমি এইভাবে আমরস বের করতে থাকো তাহলে পুরো দুনিয়া এই আমরসে ডুবে যাবে। আমি তোমায় অনুরোধ করছি, এই আমরস তুমি নিজের ভেতরে ঢুকিয়ে নাও। কমণ্ডল সব আমরস ওর ভেতরে ঢুকিয়ে নেয় আর আবার সবকিছু আগের মতন হয়ে যায়। তারপর সোনু ওই কমণ্ডল নিয়ে ওই সাধু মহারাজের কাছে যায়। সাধু মহারাজ, এই কমণ্ডলের আর কোনো দরকার নেই। এই কমণ্ডলের জন্য তো আমরসের বন্যা হয়ে গিয়েছিল। আমার তো শুধু একটুখানি আমরস চাই। আমি চাই না আর এই কমণ্ডলের আমরস থেকে আরও কোনো বিপদ হোক। তাহলে তুমি কি চাও সেটা বলো। সাধু মহারাজ, আমি আপনাকে এই কমণ্ডল ফেরত দিতে চাই। আপনি এই আমরসের কমণ্ডল ফেরত নিয়ে নিন, যাতে আর কোনো বিপদ না হয়। ঠিক আছে, এই কমণ্ডল তো আমি ফেরত নিয়ে নিচ্ছি, কিন্তু হ্যাঁ, যখনই তোমার আমরস খাওয়ার ইচ্ছে হবে তুমি আমার কাছে চলে এসো। আমি এই কমণ্ডল দিয়ে তোমার পেট ভরে আমরস খাইয়ে দেবো। আচ্ছা মহারাজ, যখন আমার আমরস খাওয়ার ইচ্ছা হবে আপনার কাছেই চলে আসব। কিন্তু এখন এই কমণ্ডল থেকে আমরস বেরোবে না, কারণ কোনো জিনিসই বেশি ভালো না। এক না একদিন বেশি জিনিস খাওয়ার জন্য আমরা মুশকিলে পড়ে যাই। যতটা আছে ততটা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। তুমি একদম ঠিক বলেছ। লোভ খুবই খারাপ জিনিস। লোভে পড়েই অনিল আর প্রকাশ সেই কমণ্ডল চুরি করেছিল, যে কারণে বিপদ এসে গেল। সাধুকে প্রণাম করে সোনু ওখান থেকে চলে যায় আর আবার ওর ফেরিওয়ালার কাজ শুরু করে দেয়। এখন ওর কোনো কিছু খাওয়ার ইচ্ছে হলে ও সাধু মহারাজের কাছে চলে যেত। উনি ওনার শক্তি দিয়ে ওকে ওই জিনিসটা দিয়ে দিত, কিন্তু ও কখনো লোভ করত না, কারণ ও লোভের ফল ভুগেছিল। ওদিকে অনিল আর প্রকাশও ভুল বুঝতে পারে, আর ওরা আর কোনো গরিবকে বিরক্ত করে না আর কখনো লোভও করে না। দক্ষিণের জঙ্গলে পশুদের চোরাচালান খুবই সাধারণ ঘটনা ছিল, আর বেশিরভাগ চোরাচালানের কাজ শেঠ কুমারের কথা মতো হতো। কুমার অনেক গুন্ডা পুষে রেখেছিল যারা পশু ধরার কাজ করত। এর মধ্যে ছিল কালিয়া আর ভিকু। এরা দুজনে সাপ ধরায় ওস্তাদ ছিল। ওই দেখো, ওই যে কালোটা, ধরো ওকে। ধরে ফেলেছি। ওরা দুজনে মিলে এত সাপ ধরত যে সাপ ছোবল মারলেও ওদের ওপর কোনো প্রভাব পড়তো না। ওরা দুজন সাপ দিয়ে খেলা করত। ওই দেখো কত চেষ্টা করছে পালানোর। আমাদের হাতে আসার পরে কি করে ছাড়া পাবে? যখনই ভিকু আর কালিয়া ঝুড়ি নিয়ে কুমারের কাছে যেত, তখনই কুমার প্রত্যেক সাপের জন্য ওদের 2000 টাকা দিত। আজকে আমরা 7টা সাপ ধরেছি। আরে বাহ, খুব ভালো। এই নাও তোমাদের 14,000। আরে এ কি কর্তা বাবু, কখনো তো দাম বাড়ান, আমরাও খুশি হব। যেটা পাচ্ছ সেটাই অনেক। আজকাল চাহিদাও কমে গেছে। ভালো কথা যে আমাদের কাছে আগে থেকে অর্ডার আছে। ঠিক আছে কর্তা। একদিন সেঠ কুমারের কাছে একজন বিদেশি এলো। আমাদের একটা অন্য ধরনের সাপ চাই। আমার কাছে সব ধরনের সাপ আছে, ব্ল্যাক ম্যাম্বা, কোবরা। আপনি নিজের পছন্দ করে বেছে নিন স্যার। এ সব চায় না। তাহলে কোন সাপ চাই? আমার এমন একটা সাপ চাই যাদের মাথায় মণি আছে। কি স্যার, এমন সাপ আবার হয় নাকি যার মাথায় মণি হবে?
এসব সিনেমাতেই শুধু দেখানো হয়। সাপ আর মণি এইসব তো গল্পেই হয়। হয়, আমি নিজেই দেখেছি। আজ থেকে 10,000 আগে আমি এই জঙ্গলে বন্ধুদের সাথেই এসেছিলাম। তখন আমরা দুটো সাপের দেখেছিলাম। একটা সাপের মাথায় মণি ছিল। ওই সাপটা আমাদের কোনো ক্ষতি করেনি, কিন্তু আমার আজকে ওই সাপটার কথা মনে আছে, ওর সেই সৌন্দর্য। কিন্তু এরকম সাপ কি করে খুঁজবো? ওই জায়গাটা আমার মনে আছে। তুমি তোমার লোক নিয়ে চলো, আমি তোমাকে সেই জায়গাটা দেখাবো। তারপর তোমরা সাপটা ধরে ফেলো। সেসব তো ঠিক আছে, কিন্তু ওই সাপটা ধরে আমার কি লাভ হবে? আমি তোমাদের 10 লাখ টাকা দেব। একটা সাপের 10 লাখ টাকা শুনেই কুমার রাজি হয়ে গেল। কুমার কালিয়াকে ফোন করলো। একটা বড় কাজ আছে। একটা সাপ আছে যার মাথায় মণি আছে। সাপটাকে যদি তোমার ধরতে পারো তাহলে তোমাদের দুজনের 5 লাখ টাকা দেবো। বুঝে নাও, 5 লাখ। কর্তা, যদি এরকম কোনো সাপ থাকে আমরা অবশ্যই ধরবো। 5 লাখ শুনে কালিয়া আর ভিকু দুজনেই হতবাক হয়ে গেল। ওরা কুমারের সাথে ডিল ফাইনাল করে নিল। কিছুক্ষণ পরে কালিয়া আর ভিকু কুমারের আড্ডায় পৌঁছালো। ওই বিদেশি কুমারকে আর দুজনকে নিয়ে গেল। এই সেই জায়গা যেখানে আমি সাপটা দেখেছিলাম। ওটা মণিধারী সাপ ছিল, ওর মাথায় মণি ছিল। কালিয়া আর বিকু, তোমরা বুঝে গেছো তো মনে হয় যে তোমাদের কি করতে হবে। আর কর্তা, আমরা খুব ভালো করে জানি। স্যার, খুব তাড়াতাড়ি আপনার সাপ পেয়ে যাবেন। আপনি শুধু আমার টাকাটা রেডি রাখবেন। ঠিক আছে, তুমি টাকার চিন্তা করো না, আমার শুধু ওই সাপটা চাই, ব্যাস। সেই দিন থেকে কালিয়া আর ভিকু মণিধারী সাপের খোঁজে লেগে গেল। তোর কি মনে হয় এরকম মণিওয়ালা সাপ আবার আছে নাকি? হ্যাঁ, কি জানি রে। আমি সিনেমাতে অনেক দেখেছি এরকম সাপকে, কিন্তু আসলে কখনো দেখিনি। কিন্তু যদি আমরা দুজনে ওই সাপটাকে ধরতে পারি তাহলে আমাদের 5 লাখ টাকা দেবে। আমাদের জীবনে আর কাজ করার প্রয়োজনও পড়বে না। আমি বুঝতেই পারছি না ওই বিদেশি ওই সাপের জন্য 10 লাখ টাকা কেন দিচ্ছে। কিন্তু তাতে আমার কি? আমার শুধু টাকা পাওয়া নিয়ে কথা। ওই বিদেশি সাপ নিয়ে যা খুশি করুক, আমাদের টাকা দিলেই হবে। একদম, আমাদের সাপটাকে খোঁজার চেষ্টা অবশ্যই করতে হবে। 5 লাখে আমাদের জীবন বদলে যাবে। আমরা বিয়ে করে লাইফ সেট করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আমি আমার মালার সাথে বিয়ে করে সুখী জীবন কাটাবো। তুই আর তোর মালা, ঠিক আছে, করিস তুই বিয়ে। আগে আমরা সাপটা তো খুঁজি, সাপটা, নইলে মালার সাথে বিয়ে শুধু স্বপ্নেই হবে। রোজ রাতে কালিয়া আর ভিকু সারা জঙ্গলে ঘুরে বেড়াতো। অনেক দিন কেটে গেছিল। ওরা দুজনে নিরাশ হয়ে যাচ্ছিল। এখন তো আমার বিশ্বাস হয়ে গেছে যে কোনো এমন সাপ হয় না। চল আজকে শেষ দেখে নি। 5 লাখ টাকার কথা তো তাই, নাহলে ভাইকে বলে দেবো এরকম কোনো সাপ হয় না। এত পরিশ্রম যখন করেছি তখন একটা রাতও করি। ঠিক আছে। সেদিন পূর্ণিমার রাত ছিল। আকাশে পুরো চাঁদ ছিল। পূর্ণিমার রাতে ভিকু আর কালিয়া সাপ খুঁজছিল। যখন ওরা হাঁটতে হাঁটতে গুহার কাছে পৌঁছালো তখন ভেতরে আলো দেখতে পেল। এখানে এত আলো কেন ভাই? মনে হচ্ছে ভেতরে কেউ আছে। কোনো শিকারী হতে পারে। না না, কোনো গন্ডগোল তো আছে। জঙ্গলের এত ভেতরে, গুহার ভেতরে কোনো শিকারী হতে পারে না। তাহলে কি হবে সেটা তো ভেতরে গেলেই দেখতে পারবো। যখন দুজনে ভিতরে গেল তখন চমকে উঠল। সেখানে একটা বড় সাপ শিবলিঙ্গের পাশে বসেছিল। ওই সাপের মাথায় আলো চমকাচ্ছিল। আরে এটা ওই সাপটাই, মণিওয়ালা। আরে ধরো কে। ভিকু সাপটাকে ধরার আগেই সাপটা চোখ খুলল। সাপটা ভিকুকে জড়িয়ে ধরল। কালিয়া ওকে সাহায্য করতে যাচ্ছিলই, কিন্তু আশেপাশে থেকে অনেক সাপ কালিয়ার দিকে এগোতে লাগলো। প্রাণ বাঁচাতে কালিয়া গুহার বাইরে পালাতে লাগলো। সব সাপ কালিয়াকে ধাওয়া করছিল। কালিয়া দৌড়াতে দৌড়াতে কুমারের কাছে পৌঁছালো। কুমারও জঙ্গলেই ছিল। ওই সাপ কি? তুই ওই সাপটা পেয়ে গেছিস? ওই সাপটা ভিকুকে মেরে ফেলেছে। কি?
কালিয়া কুমারকে সব কথা বলছিলই, কিন্তু প্রচুর সাপ ওদের দিকে এগিয়ে আসছিল। পিছনে দেখ, সাপ! পালা কালিয়া, নিজের প্রাণ বাঁচা। কুমার আর কালিয়া নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এদিক ওদিক দৌড়াতে লাগলো। তখনই হঠাৎ ওই বিদেশির সাথে দেখা হলো। সে নিজের গাড়ি নিয়ে সাপ খুঁজছিল। কুমার আর কালিয়া দুজনে ওর জিপে লাফ দিল। ইউটার্ন করুন তাড়াতাড়ি। কেন? আরে তুমি ইউটার্ন নাও, না হলে কেউ বেঁচে ফিরতে পারবো না। তোমার মনির চক্করে আমরা সবাই মরবো। বিদেশি গাড়ি পেছনে ঘোরালো, কিন্তু সাপটা সেখানে দাঁড়িয়েছিল। সাপ দেখে তিনজনে ভয় পেয়ে গেল। সাপটার মণি চকচক করছিল, আর মণি থেকে প্রচুর সাপের বৃষ্টি হতে শুরু করলো। সব সাপ জিপের দিকে এগোতে লাগলো। এই সাপ আমাদের ছাড়বে না। তুমি নিচে মৃত্যুকে নিমন্ত্রণ করেছো। ওই দেখো আমার মানি। যাও যাও, ওই সাপটাকে ধরো। আরে বিদেশি, ওটা মানি না, ওটা হলো মৃত্যু। মৃত্যু, তুমি নিজের মৃত্যু দেখতে পাচ্ছ না? আমার ওই মানিটা চাই। আমি 20 লক্ষ টাকা দেব। চাই না তোমার টাকা। ওখানে মৃত্যু দাঁড়িয়ে আছে, মৃত্যু। ততক্ষণে সাপগুলো জিপকে ঘিরে ধরেছিল। মণিধারী সাপ লাফ দিয়ে জিপের সামনে উঠে গেল, ফনা তুলে বসে রইল। তারপর এক এক করে তিনজনকে ছোবল মারল। তিনজনে মরার পর সব সাপগুলো মণির মধ্যে ঢুকে গেল, আর মণিধারী সাপ আবার গুহায় ফিরে চলে গেল। যেসব মানুষ মণিধারী সাপের কথা জানতে পারে তাদের মৃত্যু নিশ্চিত হয়। মণিধারী সাপ একটা রহস্য, আর রহস্যই থাকবে।